ভারত একটা দুর্বল রাষ্ট্র, এটা যাদের মেধা আছে তারা বুঝবে। 20 কোটি লোকের দেশ বাংলাদেশ, আয়তনে ছোট হতে পারে, বাট একটা শক্তিশালী দেশ। ভারত ছাড়া কি আমরা 18 মাস প্রমাণ করেছি না যে আমরা চলতে পারি? আমাদের কোনো অসুবিধা হয়েছে? অনেক ভালো ছিলাম, দ্রব্যমূল্য সব ভালো ছিল, ঈদে কোনো সমস্যা হয়নি, সব কিছুই তো ঠিক ছিল। ঠিক নাই, স্বাধীনতায় আমাদের হেল্প করেছে। মিথ্যা কথা। ওরা ওদের স্বার্থের জন্য পাকিস্তানকে 2 টুকরা করেছে। আর আমাদের ভিতরকার তখনকার কিছু ব্যক্তি, অতি উৎসাহী ব্যক্তি, তারা লাফাইছে এবং তাদের পরবর্তীতে এইবারে মুজিব বাহিনী বা ভারতীয় দালাল বাম কিছু সাড়ে শয়তান এইবারে আছে, মোদির সন্তান আছে। এরা শুধু ওই ভারত 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 গান গায়, মনে করে ভারত কত মহান, কত শক্তিশালী। আসলে যে ভারত একটা দুর্বল রাষ্ট্র, এটা যাদের মেধা আছে তারা বুঝবে। 20 কোটি লোকের দেশ বাংলাদেশ, আয়তনে ছোট হতে পারে, বাট একটা শক্তিশালী দেশ। কারণ এক ভাষা, এক খাদ্যাভ্যাস, এক বস্ত্র, এক জাতি, ইনট্যাক্ট একটা জাতি। আর ওদের 84টা ল্যাঙ্গুয়েজ আছে, 84টা জাতপাত আছে। তো আমরা ইনফ্যাক্ট শক্তিশালী। যারা শৌর্য বীর্যহীন লোক আমাদের দেশে, তারাই শুধু মনে করে ভারত অনেক বড়। আসলে ভারত কিচ্ছু না, ভারতকে কেয়ার করার কোনো দরকার নাই। আমাদের সাথে ভারতের বর্ডার আছে প্রায় 4100 কিলোমিটার, এর মধ্যে অধিকাংশই কাঁটাতারের বেড়া তারা দিয়েছে। কিন্তু চিন্তা করেন, আবার হিল ট্যাক্সের কাঁটাতারের বেড়া দিতে পারে, কারণ কি? ওরা তাদের স্বার্থে দেয় না। ওদিক দিয়ে শান্তি বাহিনী ঢুকাবে যে। এখন প্রতিবেশী ওরা ঠিক, কিন্তু বন্ধু না, এটা বুঝতে হবে। এই জাতিকে বুঝতে হবে, সবাইকে, দল মত ধর্ম বর্ণ সব কিছু নির্বিশেষে এটা বুঝতে হবে, মানতে হবে, পালন করতে হবে যে ভারত কখনোই আমাদের বন্ধু না এবং হবেও না। 56 বছর অনেক ইনসিডেন্ট ঘটেছে। ইভেন 18 সালের আগে 10 বছরের একটা স্ট্যাটিস্টিক্স ছিল, যেটা প্রায় 300+ তারা হত্যা করেছে। 18 থেকে এই 24 পর্যন্ত যে রেকর্ড, সেটা অলওয়েজ রাইজিং রেকর্ড হত্যা, সীমান্তে হত্যা। 25 সালে তারা সবচেয়ে হাইয়েস্ট হত্যা করেছে 34 জন। এটা আইন ও সালিশ কেন্দ্র এবং হিউম্যান রাইট সাপোর্ট সোসাইটি, এদের ডাটা অনুযায়ী দেখা গেছে যে এরা কত কি পরিমাণ মতো হত্যা করেছে, আহত তো করেছে। তারপরে এই পারের সম্পদ, গরু বা চুরিদারি করে নিয়ে গেছে, অনেক কিছু করেছে। আমাদেরকে সবসময় একটা বদনাম দেয় যে গরু আনতে যায় আমাদের লোক। মিথ্যা কথা। আমার দেশে গত 10 বছর যাবৎ গরু সারপ্লাস। গরু, ওখানকার গরু লাগে না, প্রয়োজন হয় না ঈদের সময় বা সারা বছর। আমাদের খামারিরা এটা যখনই মোদি বলেছে ভারত গরু যাবে না, আমাদের আলহামদুলিল্লাহ আর গরু লাগে না। কারণ এপারে 2 বছরের মধ্যেই গরুর চাষাবাদ খামারিরা শুরু করেছে এবং খুব ভালোভাবে। আলুও আমাদের লাগে না। কিন্তু আমাদের কিছু চরিত্রহীন বিজনেসম্যান আছে, যারা ওই জাস্ট বেশ পরিমাণ একটু অতি লোভী যারা আছে, লাভ করার জন্য ওই পার থেকে আনতে চায়। আমার দেশে যে আলু প্রোডাকশন হয়, যে পেঁয়াজ প্রোডাকশন হয়, দরকার পড়ে না 36 লাখ টন ইয়ারলি পেঁয়াজ প্রোডাকশন। আমাদের লাগে হচ্ছে 32 লাখের মতো। আমাদের পচে যায় 8 লাখ টনের মতো। তো আমাদের দেশে পেঁয়াজ দিয়েই করে। শুধুমাত্র একটা সমস্যা হচ্ছে, 4-5টা যদি পেঁয়াজের বড় কোল্ড স্টোরেজ থাকতো তাহলে হইতো। অনেক বছর আগে সিরাজগঞ্জে একজন ট্রাই করেছিলেন, তারপরে ভদ্রলোক মারা গেছেন, আমি জানি না। তো এটা গভর্নমেন্টকে নজর দিতে হবে যে যাতে পারে। আমাদের কিন্তু ওই পারে দরকার নাই, কিছু লাগে না। আমাদের র ম্যাটেরিয়াল যেটা ইন্ডাস্ট্রির জন্য লাগে, আপনি বাইরে থেকে অন্য দেশ থেকে আনেন। ইভেন ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গেছে যে ফ্রুটস ইন্ডিয়া থেকে আনেনি, আফগানিস্তান, পাকিস্তান, ওদের কাছ থেকে ফ্রুটস এনেছে অনেক কম দামে এবং অনেক বেটার কোয়ালিটি। আমাদের দেশের কিছু মানুষের মন মানসিকতা খুব খারাপ, খুব নিচু স্তরের। এদের রক্তের মধ্যে আছে দাসত্ববোধ, এদের রক্তের ভিতরে। আমাদেরকে মোটিভেট করতে হবে আমাদের পুরো জাতিকে। আমি গতকাল একটা অনুষ্ঠানে ছিলাম, সেখানে এক ভদ্র মহিলা আসছিলেন। তো উনি বলতেছিলেন ভারতের সাথে
আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে যায়, তাহলে ভিসার জন্য কীভাবে যাবে? এখানে অনেক দেশের কনসুলেট নাই, ভিসা সার্ভিস নাই। কেন? ভারত ছাড়া কি আমরা 18 মাস প্রমাণ করেছি না যে আমরা চলতে পারি? আমাদের কোনো অসুবিধা হয়েছে? অনেক ভালো ছিলাম, দ্রব্যমূল্য সব ভালো ছিল, ঈদে কোনো সমস্যা হয়নি, সব কিছুই তো ঠিক ছিল। ঠিক নাই শুধু আমাদের মন মানসিকতা। এদের আছে টাকা প্রেম। আরে ভাই, সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য বিশ্বের অন্যান্য দেশ আছে, যাও পাকিস্তানে, যাও চায়নাতে, থাইল্যান্ড, মালয়েশিয়া, অনেক দেশ আছে। বেশি দূরে না যাও, ইউরোপে না যাও। চিকিৎসার ব্যাপারে বলি, চিকিৎসা চায়নায় চিকিৎসা সস্তা এবং এদের ক্লাস ট্রিটমেন্ট এদের। এই যে আমি একটা উদাহরণ দিই, হায়দার হোসেন আছে না, ওই যে আমি আইসা গিয়া ফাইসা গেলাম, গান গেছে পুরান ঢাকায়। এই ভদ্রলোক উনি তো আমেরিকাতে ট্রিটমেন্ট করিয়েছেন এবং উনি চায়নাতেও করিয়েছেন। উনি বলেছেন আমার কাছে একই স্ট্যান্ডার্ড মনে হয়েছে এবং অর্ধেক কস্ট। তাহলে কেন আমার দেশের মানুষ জানে না? আমাদের দেশের জেলা উপজেলা সব জায়গায় ওই যে দালাল এজেন্ট তৈরি করে রাখছে, যে ভারতের ট্রিটমেন্টের জন্য যাওয়ার জন্য প্রসেস করে। ভিসা সেন্টার 8টা কেন আমার দেশে? বিভিন্ন জেলাতে কেন আছে? এগুলো তো সব রয়্যাল অফিস, এগুলা অবিলম্বে বন্ধ করতে হবে। এখন কথা হচ্ছে যে এই যে পুশিন, এই ভারতের শুভেন্দু বাবু মানে হিন্দুত্ববাদী, এই শুভেন্দু বাবু বিজয়ী হওয়ার পরে তার পলিটিক্যাল স্ট্যান্ড দেখানোর জন্য এবং বাংলাদেশকে কিভাবে চাপে রাখা যায়, আমাদেরকে কিভাবে মাথা নত করে রাখা যায় ভারতের প্রতি, সেই জন্য তারা আবার উৎপাত শুরু করেছে। এবং আপনি দেখবেন আবার কয়েক মাস পরে হঠাৎ করে হিল ট্যাক্সে আবার কিছু একটা গ্যাঞ্জাম শুরু করায় দেবে। ওদের খাইসলতি এটা। আজ পর্যন্ত 56 বছর আমি দেখলাম কোনোভাবেই তারা আমাদের ভালো চায় না। তারা চায় না বাংলাদেশ কুইকলি ডেভেলপ করুক, অথচ আমাদের দেশ থেকে তারা কিন্তু হায়েস্ট রেমিটেন্স কামায়, সেকেন্ড হায়েস্ট রেমিটেন্স কামায়। কোত্থেকে কামায়? আমার দেশের যে প্রবাসী ভাই যারা আছে তারা যে পরিমাণ রেমিটেন্স পাঠায় তার চেয়েও 1-2 বিলিয়ন বেশি ডলার নিয়ে যায়। মোট 12-13 বিলিয়ন ডলার নিয়ে যায়। 26 লাখ অবৈধ কর্মকর্তা কর্মচারী ওদের এখানে আছে। আমাদের যে চরিত্র খারাপ ব্যবসায়ী পার্টি আছে বাংলাদেশে, আজ থেকে 25-30 বছর আগে আমি বলতাম যে ব্যবসায়ীরা আর পলিটিক্যাল হচ্ছে চরিত্র খারাপ পার্টি। অ্যাজ সাচ আমি যখন সার্ভিসে ছিলাম আই নেভার ইউজ টু ভিজিট দেম, কখনোই না। আমার আত্মীয়ের মধ্যে থাকলেও আমি কিন্তু দেখা করি না। আমি স্ট্রেট বলতাম যে এদের কোনো চরিত্র নাই। আমাদের দেশের ব্যবসায়ীদের এবং মানে পলিটিক্যাল লোকজনের কোনো চরিত্র নাই, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। অস্বীকার কেউ করতে পারবে? আছে কোনো চরিত্র তাদের? কোনো চরিত্র নেই। দেশপ্রেম তো তাদের নাই। দেশটাকে তো ভারতের অঙ্গরাজ্য বানায় এরাই দিচ্ছে, এরাই হাসিনাকে 17 বছর টিকায় রাখছে। হাসিনাকে বলে নাই যে এই অগাস্টের আগে 24-এ শেখ হাসিনার সাথে আমরা সারা জীবন থাকবো, কবর পর্যন্ত থাকবো? ব্যবসায়িক গ্রুপগুলো বলে নেই। আর ওই ব্যবসায়িক গ্রুপগুলো কিন্তু আবার এখন বিএনপির অতি প্রিয় হয়ে গেছে। তো দেখেন, পলিটিক্যাল বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, ডান বাম মধ্যে ঠ্যাং যা আছে সবগুলো একই চরিত্র। 56 বছর যাবৎ এই পলিটিক্যাল সাড়ে শয়তানগুলা জনগণকে শোষণ করে গেছে, দাস বানায় রাখছে এবং তারা নিজেরা দাস হয়েছে ভারতে। আমার 18 থেকে 20 কোটি লোকের ওপর আস্থা, এক জাতি আস্থা রাখলে তো আমার দেশ তত্ত্বরা সামনে বাড়তে পারে। এদের মেরুদণ্ড নাই, সূর্য বীর্যহীন লোকগুলা পলিটিক্স আসছে, 4th ক্লাস লোকগুলা পলিটিক্সে আসছে। ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন, জান 30-40 বছর আগে এদের ব্যাকগ্রাউন্ড কী ছিল, আমি নাম ধরে বলতে চাই না, গো অ্যান্ড ফাইন্ড দেম, যে এরা খুবই নিচু ক্লাস থেকে উঠে আসছে। যেই কারণে পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলা রিয়েল ডেমোক্রেসি প্র্যাকটিস তারা করে নাই কোনোদিন। কারণ এরা যতদিন মইরা সাফ না হবে, কেউ এই পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলোর চরিত্র বদলাবে না। রাজনীতির যে অপসংস্কৃতি এটা দূর হবে। এবং আমি আশাবাদী আমাদের যে জুলাই যোদ্ধা প্রজন্ম, জেনজি, যাদের বয়স 40-এর নিচে, তারা এই পরিবর্তন আনতে পারবে। এবং জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি করেছে বর্তমান সরকার, বিএনপি। এখন এই যে পুশিংটা করছে, এটাকে সরকারকে শক্ত অবস্থান নিতে হবে, ডিপ্লোম্যাটিক্যালি এবং ফিজিক্যালি অন গ্রাউন্ড। ডিপ্লোম্যাটিক চালাচালি করতে হবে, এই ইস্যুটাকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যেতে হবে, আন্তর্জাতিক পর্যায়ে এটা কমপ্লেন করতে হবে আইন মেনে, এবং আমাদের বিজেপিকে আরও শক্তিশালী করতে হবে।
সাথে জনগণকে নিয়ে প্রতিটা বর্ডারিং উপজেলাগুলো যেগুলো আছে জনগণকে সচেতন হতে হবে, জনগণকে সাথে নিয়ে কমিটি করে পুরা বর্ডার যেন পাহারা দেয়। এই জন্য জনগণকে নিতে হবে যে আমাদের সাফিসিয়েন্ট না বিডিআর, আমাদের দুইটা বিওপি বা মধ্যে ডিস্টেন্স হচ্ছে সাপোজ 2 কিলোমিটার, এই 2 কিলোমিটারের মধ্যে ওদের 5টা চেকপোস্ট বা ওয়াচ টাওয়ার আছে। তো এই আমাদের যে 2 কিলোমিটার ফারাক ডিফারেন্স মাঝখান দিয়ে ঢুকে যায় ইজিলি। সব জায়গায় তো টেরেইন একরকম না, গার্ড দিতে পারে না। সো আমাদেরকে বিডিআর ব্যাটালিয়ন কমপক্ষে আরো 20টা বিডিআর ব্যাটালিয়ন রেজ করতে হবে, যাতে পুরো বর্ডার আরো ইনট্যাক্ট ভাবে গার্ড দিতে পারে। জি ধন্যবাদ।